আরেকজনকে যদি আকর্ষণ করেই থাকে তাহলে একজনের আকর্ষণে আরেকজন কাছাকাছি চলে যায় না কেন? ঠিক আছে, তাহলে দেখো এটাই তো হওয়ার কথা ছিল, যে যে কোনো দুইটা বস্তুকে যদি আমরা পাশাপাশি রাখি এবং এই বস্তুর মাঝে যদি একটা আকর্ষণ বল কাজ করে, তাহলে তো দুইটা বস্তুর কাছাকাছি চলে আসার কথা, কিন্তু আসে না কেন? কেন আসে না? কেন আসে না এটার অ্যান্সার আমরা দিব, বাট এইটার অ্যান্সারটা আমরা কখন দিব? আমরা এই চ্যাপ্টারের লাস্টের দিকে আমরা মহাকর্ষ বল আলাদাভাবে পড়বো এবং মহাকর্ষ বলের আমরা একটা সূত্র বের করব। দেখো এই সূত্রটা আমরা যখন বের করব, আমরা তখন মেইনলি এক্সপ্লেন করব আমাদের মহাকর্ষ বল নামের আলাদা একটা টপিক আছে, ঠিক আছে? ওই জায়গায় আমরা একটু বিস্তারিত আলোচনা করব এবং সেইখানেই আমরা তোমাদের অ্যান্সারটা দিব যে কেন এই দুইটা বস্তুর একজন আরেকজনের আকর্ষণে কাছাকাছি চলে যায় না। ঠিক আছে, আমরা বুঝতে পারছো আমরা এই অ্যান্সারটা কখন দিব? আমরা যখন হচ্ছে মহাকর্ষ বল আলাদাভাবে পড়বো, আমরা তখনই অ্যান্সার দিব, কোনো চিন্তা নাই। ঠিক আছে, তাহলে আপাতত জেনে রাখো কি এই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু একজন আরেকজনকে আকর্ষণ করে। তাসমিয়া, ওকে, এইচডব্লিউ কেন সাবমিট করা হয় নাই এটা আমরা লাস্টে আলোচনা করব। ঠিক আছে, এখন একটু ক্লাসটা মনোযোগ দিয়ে করো, এখন তার এইচডব্লিউ সাবমিট করতেছো না, এখন তো ক্লাসে আসছো, ক্লাসটা করো। তাহলে এটা কি বোঝা গেছে? যে কোনো দুইটা বস্তু একজন আরেকজনকে যখন আকর্ষণ করে সেইটাকে আমরা বলি মহাকর্ষ বল। একজন আরেকজনকে আকর্ষণ করে সেটাকে আমরা বলি মহাকর্ষ বল। এরপরে আসো কি? এরপরে আসো হচ্ছে তড়িৎ চৌম্বক বল। তড়িৎ চৌম্বক বল মানে কি সেটা একটু খেয়াল করো। ধরো আমার কাছে এখানে ধনাত্মক আধান আছে, আমার কাছে এখানে কি আছে? ধনাত্মক আধান আছে। ধনাত্মক আধান মানে কি? আমরা এটা তো জানি যে, আমরা জানি না যে, বলতো একটা পরমাণুতে কি কি থাকে? একটা পরমাণুতে কি কি থাকে? একটা পরমাণুতে কি থাকে? প্রোটন থাকে, ইলেকট্রন থাকে, নিউট্রন থাকে, তাই না? একটা পরমাণুতে কি কি থাকে? প্রোটন থাকে, ইলেকট্রন থাকে, নিউট্রন থাকে। ভেরি গুড। তাহলে দেখো তো, প্রোটন, এই প্রোটনগুলিকে আমরা কি বলি? ধনাত্মক চার্জ। আর ইলেকট্রন, এদেরকে আমরা কি বলি? ঋণাত্মক চার্জ। এই যে ধনাত্মক চার্জ ঋণাত্মক চার্জকে আকর্ষণ করে, ধনাত্মক চার্জ ঋণাত্মক চার্জকে আকর্ষণ করে, অপোজিট ভাবে এই ধনাত্মক চার্জকে বিকর্ষণ করে। এই ধনাত্মক চার্জকে বিকর্ষণ করে। এই ধরনের বলকে আমরা বলি তাড়িৎ চৌম্বক বল। অর্থাৎ এই যে একটা আধান বা একটা চার্জ আরেকটা চার্জকে আকর্ষণ বা বিকর্ষণ করে, সেইটাকে আমরা বলি তাড়িৎ চৌম্বক বল। এবং যারা জিজ্ঞেস করতেছো যে শুধু এই জায়গায় আবার চৌম্বক কেন কথাটা আসলো, একইভাবে আমরা এইটা জানি না যে তুমি যদি দুইটা চুম্বক নাও, কখনো চুম্বক দিয়ে খেলো নাই ছোটবেলায়? বলতো চুম্বক দিয়ে খেলছো নাকি ছোটবেলায়? যে একটা চুম্বককে কি করতা, আরেকটা চুম্বকের কি পাশে নিতা, একটা চুম্বক আরেকটা চুম্বককে আকর্ষণ করত, আবার চুম্বকটাকে তুমি যদি ঘুরাই ফেলতা, ওই চুম্বকটাকে বিকর্ষণ করতো না? এটা কি দেখছো ছোটবেলায়? শুধু দেখছো কি, ছোটবেলায় তো মনে হয় খেলছো যে নতুন একটা গাড়ি কিনছো, পরের দিন ওই গাড়িটা ভাঙছো, ভেঙে কি করছো? চুম্বক বের করছো, তারপর ওই চুম্বক দিয়ে খেলা। এত কষ্ট করে গাড়ি কিনে এনে দিচ্ছে, কিন্তু গাড়ি দিয়ে না খেলে চুম্বক দিয়ে খেলা শুরু করছো কিনা বলো? ওকে, তাহলে বুঝতে পারছো যে এটাকে কেন তড়িৎ চৌম্বক বল বলে? কারণ এই যে দেখো, আধানগুলির মধ্যে যেমন আকর্ষণ বিকর্ষণ কাজ করে, একইভাবে চুম্বক দ্বয়, ধরো একটা চুম্বক আরেকটা চুম্বককে কি করতে পারে? আকর্ষণ করে, আবার বিকর্ষণও করে। এই কারণে এটাকে আমরা একই সাথে কি বলতেছি? আমরা একই সাথে বলতেছি তাড়িৎ চৌম্বক বল। এবং আমি তোমাদেরকে বলে রাখি, এই তড়িৎ চৌম্বক বল বা তাড়িৎ চৌম্বক বল নিয়েও আমরা স্থির তড়িৎ আমাদের চ্যাপ্টার 10-এ আরো ডিটেলস পড়বো। ঠিক আছে, এই যে তাড়িৎ চৌম্বক বল নিয়ে আমরা স্থির তড়িৎ আমাদের চ্যাপ্টার 10-এ আরো ডিটেলস পড়বো। বুঝা গেছে যে এই জায়গায় আমরা এতটুকুই পড়বো যে জাস্ট ডেফিনেশনটা। আমরা এটা নিয়ে বিস্তারিত কোথায় পড়বো? আমরা এটা নিয়ে বিস্তারিত পড়বো আমাদের চ্যাপ্টার 10-এ। কেন আকর্ষণ করতে, আচ্ছা বিকর্ষণ মানে আর আকর্ষণ মানে, এগুলি তো বাংলা শব্দ একদম বলতেছি। যে আকর্ষণ মানে কি? একজনের টানে আরেকজনের চলে আসা,
আর বিকর্ষণ মানে কি, একজন আরেকজনকে যখন দূরে ঠেলে দেয়, একজন আরেকজনকে যখন দূরে ঠেলে দেয় সেটাকে আমরা বলি বিকর্ষণ, অর্থাৎ ও ওকে দূরে ঠেলে দিচ্ছে। আর আকর্ষণ মানে কি, কাছে টেনে নেয়া। আকর্ষণ মানে কি, কাছে টেনে নেয়া। আর বিকর্ষণ মানে কি, দূরে ঠেলে দেয়া। এটা কি বুঝতে পারছো যে আকর্ষণ মানে কি আর বিকর্ষণ মানে কি? ওকে, তারপরে আসো সবল নিউক্লিয় বল। এরপরে আসো দেখো সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল মানে কি সেইটা একটু খেয়াল করো। দেখো আমি যদি একটা পরমাণু আঁকতে চাই তাহলে দেখো তো কি হয়, একটা পরমাণুর মাঝখানে কে থাকে, মাঝখানে থাকে হচ্ছে নিউক্লিয়াস। মাঝখানে নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াসে কে থাকে, নিউক্লিয়াসে থাকে ধনাত্মক আধান বা প্রোটন। আর কক্ষপথে থাকে হচ্ছে বিভিন্ন এই যে ইলেকট্রন থাকে। তাহলে একটু খেয়াল করে দেখো যে সবল নিউক্লিয় বলটা কি। আমার এই যে মাঝখানে, মাঝখানে কে থাকতেছে, মাঝখানে বলো তো, মাঝখানে ধনাত্মক চার্জ বা প্রোটন থাকে। আর কক্ষপথে কে থাকে, ঋণাত্মক চার্জ বা ইলেকট্রন থাকে। এখন তাহলে একটু খেয়াল করো, তাড়িৎ চৌম্বক বলে আমরা মাত্র কি পড়ে আসলাম, যে ধনাত্মক চার্জ আরেকটা ধনাত্মক চার্জকে বিকর্ষণ করবে বা দূরে ঠেলে দিবে, ঠিক কিনা বলো? যে এই ধনাত্মক চার্জ, এই ধনাত্মক চার্জকে কি করে, বিকর্ষণ করে বা এই যে দূরে ঠেলে দিতে থাকে, করে কিনা? আমরা তো তাড়িৎ চৌম্বক বলে এটাই পড়ে আসলাম যে ধনাত্মক চার্জ আরেকটা ধনাত্মক চার্জকে বিকর্ষণ করে বা দূরে ঠেলে দেয়। তাহলে আমাকে বলো, এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসে যে এতগুলি ধনাত্মক চার্জ, এরা কি ঠেলাঠেলি করে না, একজন আরেকজনকে ধাক্কাধাক্কি করে দূরে ঠেলে দিতে চায় কিনা? বলতো যে একজন আরেকজনকে দূরে ঠেলে দিতে চায় কিনা, বলো সবাই একটু বলো তো, যে একজন আরেকজনকে ঠেলে দূরে ঠেলে দিতে চায় কিনা? তাই যদি হয় তাহলে আমাকে বলো, এই যে আমার পরমাণু নিউক্লিয়াসে যে প্রোটনগুলি থাকতেছে, যে প্রোটনগুলি থাকতেছে, এই প্রোটন এই প্রোটনকে বিকর্ষণ করার কথা, একজন আরেকজনকে ধাক্কা দিয়ে দূরে সরাই দেওয়ার কথা, ঠিক কিনা বলো? যে একজন আরেকজনকে ধাক্কা দিয়ে দূরে সরাই দেওয়ার কথা। ওকে, তাহলে এখন একটু খেয়াল করো, তাড়িৎ চৌম্বক বল অনুযায়ী এদের তো বিকর্ষণ করা উচিত এবং বিকর্ষণ তো করেই। এখন বিকর্ষণের কারণে প্রোটনগুলি যদি একজন থেকে আরেকজন সরে যায়, বিকর্ষণের কারণে প্রোটনগুলি যদি একজন আরেকজন থেকে সরে যায়, আচ্ছা রাফসানমি বারবার বলতেছে আহিত কণা বলতে কি বোঝায়? আহিত কণা বলতে বোঝায় কোনো একটা কণা যখন চার্জড অবস্থায় থাকে, অর্থাৎ নর্মালি যে কোনো কণায় একই সাথে কি থাকে, পজিটিভ থাকে নেগেটিভ থাকে, একই সাথে কি থাকবে, পজিটিভ থাকবে নেগেটিভ থাকবে, তখন এরা কি থাকবে, এরা থাকবে নিউট্রাল বা আধান নিরপেক্ষ। কারণ দেখো পজিটিভ আর নেগেটিভ একসাথে, আমি যখনই এইটা থেকে ধরো পজিটিভকে আর নেগেটিভকে ধরো আলাদা করে ফেললাম, তখনই এদেরকে আমি কি বলবো, আহিত কণা বলবো। অর্থাৎ এরা তখন চার্জড হয়ে যাবে বা আহিত হয়ে যাবে। এটা কি বুঝতে পারছো যে এই যে আহিত কণা বলতে কি বুঝাইছে, একই সাথে যখন পজিটিভ নেগেটিভ থাকে, আমি এদেরকে যখন আলাদা করে ফেলি, আমি যখন এদেরকে আলাদা করে ফেলি তখনই আমরা এটাকে কি বলি, আমরা এটাকে বলি আহিত কণা। বুঝতে পারছো? ওকে, বুঝতে যদি পেরে থাকো তাহলে এখন আসো সবল নিউক্লিয় বল। আমরা তো এইটা বুঝলাম তাড়িৎ চৌম্বক বল থেকে, যে নিউক্লিয়াসে থাকা প্রোটন যারা ধনাত্মক চার্জ, এরা তো একজন আরেকজনকে বিকর্ষণ করতেছে। বিকর্ষণের কারণে কি হওয়া উচিত, দূরে সরে যাওয়া উচিত, দূরে সরে যাওয়া উচিত। বাট আমাকে বলো, নিউক্লিয়াসের এই প্রোটনগুলি একজন থেকে কি আরেকজন দূরে সরে যায় নাকি কাছাকাছি থেকে যায়? বলতো, যদি দূরে সরে যাইতো তাহলে এই পরমাণুটা কি আর এক্সিস্ট করতো বা পরমাণুটা কি টিকে থাকতো? পরমাণুটা কিন্তু টিকে থাকতো না, যে পরমাণুটা কিন্তু তখন নাই হয়ে যাইতো, কারণ নিউক্লিয়াসই নাই, তাই না? তাড়িৎ চৌম্বক বল অনুযায়ী এটাই হওয়ার কথা, যে একটা ধনাত্মক আধান আরেকটা ধনাত্মক আধানকে ধাক্কায় সবাই সবার মতন দূরে সরে যাবে। তাহলে এখন আমাকে বলো, আমরা বাস্তবে কি এরকম হইতে দেখি? আমরা তো দেখি কি নিউক্লিয়াসে সব প্রোটন একসাথে থেকেই যায়। তাহলে দেখো, ধরো একটা এক্সাম্পল দিই, সবাই একটু খেয়াল করো। ধরো একটা রুমে তোমরা 10 জন আসছো, একটা রুমে ধরো তোমরা 10 জন মিলে আসছো, 10 জন রুম থেকে বের হইতে চাও। রুম থেকে বের হইতে চাওয়ার জন্য কি করা লাগবে, দরজাটা খোলা লাগবে। এখন দরজাটা ধাক্কা দিচ্ছ, মনে করো তোমরা রুম থেকে বের হওয়ার জন্য দরজা খুলতে চাচ্ছ।
আমি যদি ওই পাশ থেকে দরজাটা এইভাবে ধাক্কা দিয়ে ধরে রাখি, অর্থাৎ দরজার এক পাশ থেকে তোমরা বল প্রয়োগ করতেছো, মানে কি এই যে তোমরা ধাক্কা দিচ্ছ, আর দরজার এই পাশ থেকে আমি ধাক্কা দিচ্ছি, এই যে মাঝখানের এইটা হচ্ছে দরজা, তোমরা এই পাশ থেকে ধাক্কা দিচ্ছ আর আমিও উল্টা পাশ থেকে ধাক্কা দিচ্ছি। আমাকে বলো তো আলটিমেটলি তোমরা কি আর দরজা খুলতে পারবা? তোমরা কিন্তু দরজা খুলতে পারবা না। কেন খুলতে পারবা না? কারণ কি, আমি অপর পাশ থেকে বল প্রয়োগ করতেছি, আমি অপর পাশ থেকে বল প্রয়োগ করতেছি। একইভাবে এরা, এই যে এই প্রোটনগুলি, এরা তো বাইরের দিকে বের হয়ে যেতে যাচ্ছে, তাই না? বাইরের দিকে বের হয়ে যাইতে যাচ্ছে। কেন? কারণ একজন আরেকজনকে বিকর্ষণ করতেছে, একজন আরেকজনকে বিকর্ষণ করতেছে, সবাই বাইরে বের হয়ে যেতে যাচ্ছে। এই পরিস্থিতিতে নিউক্লিয়াসের বাইরে থেকে যদি কোনো বল না থাকে, নিউক্লিয়াসের বাইরে থেকেও যদি কোনো বল না থাকে, তাহলে আমাকে বলো তো কি হবে? এরা তো বের হয়ে যেত, বাট এরা যেহেতু বের হচ্ছে না, তাহলে কি আমরা বলতে পারি যে এই নিউক্লিয়াসের চারিদিক থেকেও আরো একটা বল কাজ করতেছে? এই যে দেখো, এই প্রোটনগুলি কি করতেছে? প্রোটনগুলি নিউট্রন থেকে বের হয়ে যাওয়ার জন্য বাইরের দিকে বল প্রয়োগ করতেছে। আর আমরাও যদি বাইরে থেকে, বা একটা বল যদি বাইরে থেকে কাজ না করে বা কাজ না করত, তাহলে কি হইতো বলতো? তাহলে কিন্তু এই নিউক্লিয়াস থেকে প্রোটনগুলি বের হয়ে যেত। তাহলে দেখো, এই তাড়িৎ চৌম্বক বলের বিপরীতে নিউক্লিয়াসে যেই বল কাজ করতেছে, যেই বল এই প্রোটনগুলিকে নিউক্লিয়াসের ভিতর রেখে দিচ্ছে, বের হইতে দিচ্ছে না, ওই বলটাকেই আমরা বলতেছি সবল নিউক্লিয় বল। ওই বলটাকে আমরা কি বলতেছি? সবল নিউক্লিয় বল। এটা কি সবাই বুঝতে পারছো? সবাই একটু জানাই দাও তো। এখন তাহলে এখন তোমাদের কোশ্চেন আসতে পারে যে এই সবল নিউক্লিয় বলটা কিভাবে কাজ করে। তাহলে দেখো, সবল নিউক্লিয় বলের আমরা এখন জাস্ট সবল নিউক্লিয় বলের ডেফিনেশনটা জানবো, যে সবল নিউক্লিয় বলটা কি করে। সবল নিউক্লিয় বলটা এই যে নিউক্লিয়াসের ভিতর প্রোটনকে একসাথে এইভাবে আটকা রাখতেছে, একসাথে এইভাবে থাকতেছে। কিন্তু সবল নিউক্লিয় বলটা আসলে কিভাবে উৎপন্ন হচ্ছে বা কিভাবে এদেরকে একই সাথে রাখতেছে, এইটা না আরেকটু বড় হইতে হবে। আরেকটু বড় হওয়ার পর তারপর অ্যাকচুয়ালি আমরা আসলে বুঝতে পারবো। কারণ এখন যদি আমি তোমাকে বুঝাইতে চাই যে সবল নিউক্লিয় বল আসলে কিভাবে উৎপন্ন হচ্ছে, কোথা থেকে আসতেছে, তাহলে কি হবে জানো? সেই ক্ষেত্রে হবে, এই যে ধরো যে এখন যদি আমি বুঝাইতে চাই যে সবল নিউক্লিয় বলটা কিভাবে কাজ করে, সেই ক্ষেত্রে হবে কি, এই যে মনে করো তুমি, আর এই যে তোমার মাথার উপর দিয়ে যেভাবে বের হয়ে যাবে, এই জিনিস আর মাথায় ঢুকবে না। এই কারণে আপাতত সবল নিউক্লিয় বল কিভাবে উৎপন্ন হচ্ছে, কিভাবে কাজ করতেছে, ওই এক্সপ্লেনেশনে আমরা যাব না। কারণ কি, এইটা আরেকটু বড় হওয়ার পর তারপর আমরা বুঝবো। কারণ এখন বুঝাইতে গেলে এই যে মাথার পাশ দিয়ে বের হয়ে যাবে। এই কারণে আমরা আপাতত জাস্ট সবল নিউক্লিয় বলের ডেফিনেশনটা জানবো, যে সবল নিউক্লিয় বল কি করবে। এক কথায়, সবল নিউক্লিয় বল নিউক্লিয়াসের প্রোটনকে, বা নিউক্লিয়াসের বাইরে থেকে একটা বল যেটা নিউক্লিয়াসের প্রোটনগুলিকে নিউক্লিয়াস থেকে বের হয়ে যাইতে দেয় না। অর্থাৎ সবল নিউক্লিয় বলের কারণেই আমার নিউক্লিয়াসের ভিতর বা নিউক্লিয়াসটা এক্সিস্ট করে, নিউক্লিয়াসের ভিতরের প্রোটনগুলি বাইরে বের হয়ে যাইতে পারে না। সবাই এটা কি বুঝতে পারছো? এখন এটা কি বুঝতে পারছো? ওকে, লাফ দিয়ে ধরতে পারবা কিনা? লাফ দিয়ে ধরতে হইলেও আরেকটু বড় হইতে পারবে, বড় হইতে হবে, তাহলেই দেখবা লাফ দিয়ে ধরে ফেলতে পারবা, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমাকে বলো এই তিনটা ক্লিয়ার? ওকে, আশা করি এই তিনটা বুঝতে পারছো। এখন আসো আমাদের লাস্টেরটায় যাই। এই লাস্টেরটায় যাওয়ার আগে আচ্ছা, জিজ্ঞেস করতেছো পাল্লা মানে কি? পাল্লা মানে হচ্ছে রেঞ্জ। পাল্লা মানে হচ্ছে রেঞ্জ। পাল্লা মানে হচ্ছে, আচ্ছা পাল্লা মানে রেঞ্জ, আমি একটু বুঝাই দিই যে পাল্লা মানে কি, বারবার ভুল লিখতেছি। পাল্লা বা রেঞ্জ, এটার মানে হচ্ছে কোনো একটা কিছু যত দূর পর্যন্ত কাজ করে, কোনো একটা কিছু যত দূর পর্যন্ত কাজ করে। আচ্ছা, যাদের আগেরটা লাগবে তারা এটা একটু বোঝো, আর যারা কোশ্চেন করছো পাল্লা মানে কি, তারা পাল্লাটা কি এটা একটু খেয়াল করো। দেখো, পাল্লা মানে হচ্ছে, নুসরাত জাহান এক জুল কি বারবার জিজ্ঞেস করতেছো, কিন্তু আমাকে বলো যে কোথায় আমরা জুল দেখাচ্ছি এখানে। আমরা যখন জুলে আসবো তখন আমরা বুঝাই দিব যে জুল কি, ঠিক আছে?
ঠিক আছে, আমরা যখন জুল পড়বো তখন আমরা বুঝাই দেব। আচ্ছা, এই যে আগের স্লাইড আমি দেখায় রাখছি। আচ্ছা, পাল্লা মানে হচ্ছে রেঞ্জ বা কতটুক দূরে, মানে কতটুক জুড়ে কাজ করে। বা আমি দেখো, এই যে আমি যদি হাত দেই, এই যে আমি হাত দিয়ে আমার ওই পাশের ওয়ালটা কি ধরতে পারতেছি বা ওই পাশের দেয়ালটা ধরতে পারতেছি? পারতেছি না তো। তাহলে আমার রেঞ্জ বা আমার পাল্লা কতটুক? এই পর্যন্ত। আমার পাল্লা কতটুক? আমার পাল্লা এই পর্যন্ত। কাজী রাফিদ রায়হান, জৈব নিউক্লিয় বল কি? এই যে দেখো, এইসব কোশ্চেন হচ্ছে আমরা গ্রুপে করব, কারণ দেখো এই জায়গায় কোথাও জৈব নিউক্লিয় বল এই জিনিস তো লেখাই নেই। ঠিক আছে, এই কারণে এই যে দেখো, কারণ এখন এইটা তোমাকে বুঝাইতে গেলে বাকিদের তো মনে হবে আরে এটা কি বুঝাচ্ছে। বুঝতে পারছো কি বলছি? আচ্ছা, তাহলে এখন একটু খেয়াল করো, পাল্লা মানে বোঝা গেছে যে পাল্লা মানে কি, যতটুক হচ্ছে আমার রেঞ্জ, অর্থাৎ এই যে একটুক আমার রেঞ্জ, অর্থাৎ এই পর্যন্ত আমি রিচ করতে পারি, এরপরে আমি রিচ করতে পারি না, সেটাই হচ্ছে আমার পাল্লা। তাহলে দেখো এখন পর্যন্ত আমরা কি দেখলাম? আমাদের হচ্ছে মৌলিক বল 4 প্রকার, এর ভিতর আমরা মহাকর্ষ বল দেখলাম, তাড়িৎ-চৌম্বক বল দেখলাম, সবল নিউক্লিয় বল দেখছি। ওকে, আচ্ছা, আজান হচ্ছে, আজানের একটু 2 মিনিটের ব্রেক বা আজানের ব্রেক, আজানের ব্রেক দিই 1 মিনিট, 1 মিনিট ব্রেক, আজানটা শেষ হোক, আজানটা শেষ হোক, 1 মিনিটের ব্রেক, আজানটা শেষ হোক, 1 মিনিটের ব্রেক, আজানের শেষ হোক, 1 মিনিটের ব্রেক। আমি আছে 1 মিনিটের ব্রেক দিচ্ছি, আজানটা শেষ হোক, তারপর আমরা ক্লাসটা শুরু করব। 1 মিনিটের ব্রেক, আজানটা শেষ হইলে আমরা ক্লাসটা শুরু করব। আমি তোমাদের কোশ্চেন দেখতেছি, সমস্যা নাই, আমি তোমাদের কোশ্চেন দেখতেছি, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে আমরা আমাদের ক্লাসে আরেকবার একটু ব্যাক করি। আচ্ছা, ক্লাসে আরেকবার একটু ব্যাক করি। তাহলে একটু খেয়াল করো যে যারা বুঝতে যাচ্ছ যে তাড়িৎ-চৌম্বক বলটা আরেকবার বলি, দেখো যে তাড়িৎ-চৌম্বক বল সংক্ষেপেই আরেকবার বলি, যেহেতু আমরা তাড়িৎ-চৌম্বক বলটা হচ্ছে আমরা বিস্তারিত বুঝবো কোথায়, আমরা বিস্তারিত বুঝবো চ্যাপ্টার 10-এ। তাড়িৎ-চৌম্বক বল বলতে বুঝাচ্ছে যে দুইটা আহিত কণা, দুইটা আহিত কণা মানে কি, এই যে বললাম ধরো একটা প্রোটন আছে যেটার চার্জ হচ্ছে পজিটিভ, আর একটা নিউট্রন ইলেকট্রন আছে যেটার চার্জ হচ্ছে নেগেটিভ। তাহলে দেখো তো, এই প্রোটন এই ইলেকট্রনকে কি করবে? আকর্ষণ করবে। এই যে যেই বলে আকর্ষণ করতেছে, আকর্ষণ মানে কি, ধরো তুমি একজনকে এইভাবে টেনে নিজের দিকে নিয়ে আসলা, এই যে টেনে নিজের দিকে নিয়ে আসলা, ওর উপর একটা বল প্রয়োগ করতে হয় না? ওর উপর একটা বল প্রয়োগ করলেই তো তোমার দিকে আসে। এই যে ওর উপর বল প্রয়োগ করে টেনে আনতেছো,
সেটাকে আমরা কি বলি? আকর্ষণ। একইভাবে এই যে প্রোটন ইলেকট্রনকে একটা বল প্রয়োগ করে নিজের দিকে আনতেছে, এইটাকে আমরা বলতেছি তাড়িৎচুম্বক বল। আবার একইভাবে আমরা বলতে পারি কি, একটা প্রোটন আরেকটা প্রোটনকে যেভাবে মনে করো ধাক্কা দিয়ে সরাই দিচ্ছে, এটাকে আমরা বলতেছি কি? তাড়িৎচুম্বক বল। যেটা কি? বিকর্ষণ বল। এই যে একজন আরেকজনকে ধাক্কা দিয়ে সরাই দিচ্ছে, সেটাকে আমরা বলতেছি বিকর্ষণ। এটাকে বুঝতে পারছো? আর যারা বলতেছো যে গ্রুপে কিভাবে পোস্ট করবা, তোমরা গ্রুপে গিয়ে একটু দেখবা যে সবাই কিভাবে পোস্ট করে। নিজের নাম দেয়, কোন ক্লাসে পড়ে সেটা লেখে, দেন হচ্ছে HW নাকি ওইটা ক্লাস নোট সেটা লেখে, এবং একটা টিচারকে মেনশন দেয় যে কোন টিচারের HW বা কোন টিচারের ক্লাস নোট। তোমরা দেখবা গ্রুপে দেখলে তোমরাই বুঝে যাবা যে কিভাবে পোস্ট করতে হবে। ওকে, এরপর আমরা দেখছিলাম কি? সবল নিউক্লিয় বল। এরপরে আসো হচ্ছে আমাদের দুর্বল নিউক্লিয় বল। আচ্ছা, আরেকটা জিনিস, এই যে এই রেঞ্জ, সরি মুছে ফেললাম, এই রেঞ্জ আর তোমাদের যে ম্যাথের রেঞ্জ কিন্তু এক না। ম্যাথে যে আমরা ডোমেন আর রেঞ্জ পড়ি, সেই ম্যাথের ডোমেন আর রেঞ্জ কিন্তু আলাদা, আর এই রেঞ্জ আলাদা। এই রেঞ্জ মানে হচ্ছে পাল্লা, আর ম্যাথের ডোমেন রেঞ্জ তো আমরা হচ্ছে ম্যাথেই দেখবো, ঠিক আছে? এটার মানে হচ্ছে পাল্লা, বা তোমার হচ্ছে কতটুকু মানে তোমার কাজ করার ক্ষমতা আছে। যেমন এই যে আমি বারবার যেটা এক্সাম্পল দিলাম, যে এই যে আমার হাত, এই হাতের পরে যদি কিছু থাকে, আমি কি ওইটা ধরতে পারি, ওইটা আনতে পারি? পারি না তো। তার মানে আমার পাল্লা কতটুক? আমার পাল্লা হচ্ছে এই পর্যন্ত। বুঝতে পারছো যে ফিজিক্সের এই পাল্লা বা এই রেঞ্জ মানে কি? এটা। আচ্ছা, এরপরে আসো হচ্ছে আমরা দুর্বল নিউক্লিয় বলটা পড়বো। আমরা দুর্বল নিউক্লিয় বলটা পড়বো। তার আগে আমি তোমাদেরকে একটু একটা কথা বলি, যে সবাই আমাকে বলো তো যে আইসোটোপ কি? আইসোটোপ কি? সবার কি এটা মনে আছে যে আইসোটোপ মানে কি? আইসোটোপ মানে কি মনে আছে? আইসোটোপ, আইসোটোপ মানে কি? আইসোটোপ মানে কি সবার মনে আছে কিনা, বা নামটা শুনছো কেউ? আইসোটোপ মানে কি? শাহরিয়া নাফিস, তারপর নাহিদ, শাহরিয়া নাফিস, তারপর নামিরা ইসরাত, ইরিন, আফরিন স্নেহা। ওকে, অনেকেই কারেক্ট অ্যান্সার দিচ্ছ। এই যে যারা ভুলে গেছো কোনো ব্যাপার না, আমরা আরেকবার একটু জাস্ট বলো যে আইসোটোপ ওয়ার্ডটা মনে আছে কিনা। জাস্ট আমাকে এটা জানাও যে আইসোটোপ ওয়ার্ডটা মনে আছে কিনা। এটা আমাকে একটু জানাও যে আইসোটোপ ওয়ার্ডটা মনে আছে কিনা। আচ্ছা, আমরা কিন্তু এখন মেইনলি বুঝবো হচ্ছে এই যে দুর্বল নিউক্লিয় বল, বাট তার আগে আমরা একটু দেখে আসি যে আইসোটোপ কি। আমি না এই যে ফিজিক্স পড়াইতে গিয়ে না মাঝে মাঝে অন্য কিছুও পড়াই। মনে আছে যে আমরা সেকেন্ড চ্যাপ্টারে ফিজিক্স পড়তে পড়তে আমরা ম্যাথের সরল রেখা সমীকরণ পড়ে আসছিলাম, ম্যাথের হচ্ছে সরল রেখা সমীকরণ পড়ে আসছিলাম। একইভাবে আজকে আমরা এই ফিজিক্স পড়তে পড়তে অল্প একটু কেমিস্ট্রি পড়বো, ঠিক আছে? ফিজিক্স পড়তে পড়তে অল্প একটু কেমিস্ট্রি পড়বো। কেন এই কেমিস্ট্রি টুক পড়বো? এই কেমিস্ট্রি টুক পড়বো আমরা দুর্বল নিউক্লিয় বল বোঝার জন্য। ব্যাপারটা বুঝতে পারছো? যারা আমার সাথে আগের ক্লাসগুলি করছো তাদের তো মনে আছে যে আমরা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার পড়তে পড়তে একটু ম্যাথ করছিলাম। কি ম্যাথ? যে সরল রেখার সমীকরণ। আজকে আমরা এই ফিজিক্স পড়তে পড়তে অল্প একটু কেমিস্ট্রি পড়বো। আচ্ছা, এই যে আইসোটোপ কি ছিল সেইটা একটু মনে করি। যে আইসোটোপকে আমরা বলছিলাম কি, সবাই তাহলে এখন একটু মনোযোগ দাও, যে আইসোটোপ বলতে কি বোঝানো ছিল? যে আইসোটোপ মানে ছিল হচ্ছে কোন মৌলের যদি ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যা একই থাকে, বাট ভর সংখ্যা যদি আলাদা হয়, তখন কিন্তু আমরা সেইটাকে বলি আইসোটোপ। যেমন তোমাদের মনে আছে যে কার্বনের আইসোটোপ ছিল, কার্বনের আইসোটোপ। যেমন কার্বনের আইসোটোপ কি ছিল বলতো? যে কার্বনকে আমরা লিখতে পারতাম কি? C12 6। দেখো আমি এটা আগে লিখি, তারপর আমি তোমাদেরকে বুঝাচ্ছি। যে দেখো কার্বনের আমাদের তিনটা আইসোটোপ ছিল না? যে কার্বনের এই যে 12, এইটাকে আমরা কি বলছিলাম? এই 12টাকে আমরা বলছিলাম হচ্ছে ভর সংখ্যা, আর এইটা হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা। আর এটা ছিল কি আমাদের ভর সংখ্যা। একটা জিনিস খেয়াল করো তো, যে তিনটা কার্বনেরই এই যে দেখো তো পারমাণবিক সংখ্যাটা এক না? 6 6 6 6, তিনটারই হচ্ছে 6 6 6। বাট এদের আলাদা কি দেখো তো? এই প্রথম কার্বনটার ভর সংখ্যা কি? 12। এরপরের কার্বনের ভর সংখ্যাটা কত? 13। এরপরের কার্বনের ভর সংখ্যাটা কত? 14। তাহলে দেখো এই তিনটাকে আমরা কি বলি? কার্বনের আইসোটোপ। কারণ কি বলতো? প্রথম কার্বনে, তোমাদের জন্য তাহলে একটা কোশ্চেন করি, যে আমাকে বলতো যে প্রথম কার্বনে
প্রথম কার্বনের নিউট্রন সংখ্যা কয়টা বলতো? প্রথম কার্বনের নিউট্রন সংখ্যা কয়টা? 6। একইভাবে আমাকে বলো তো দ্বিতীয় কার্বন আর তৃতীয় কার্বনের ভিতর কার নিউট্রন সংখ্যা কয়টা বলতো? এই নিউট্রন সংখ্যা কয়টা বলতো? সেকেন্ড কার্বনের নিউট্রন সংখ্যা কয়টা? 7টা। ভেরি গুড ইসমাইল। আর আরো বাকিরাও একটু জানাই দাও তো। আর দ্বিতীয় কার্বনের কয়টা? 8টা। এখন আমার কথা হচ্ছে এই যে আইসোটোপের এক্সাম্পল কেন দিচ্ছি এবং কার্বনের যে 3টা আইসোটোপ আছে যাদের মনে নাই, আমরা কিন্তু কেমিস্ট্রিতে এগুলি ডিটেলস করবো, কোনো টেনশন নেই। জাস্ট আমরা এই একটা এক্সাম্পল নিয়ে একটু আলোচনা করি যে কার্বনের আইসোটোপ হচ্ছে এই 3টা, একটা হচ্ছে 12, 13 আর 14। তাহলে দেখো আমাকে বলো তো কার্বনের বা কার্বন সাধারণত কোন ভাবে থাকতে চায়? কার্বনের অরিজিনাল রূপটা কি রকম দেখো তো? এইটা না, যে কার্বনের মেইনলি হচ্ছে কি থাকে? ভর সংখ্যা 12 আর কার্বন পারমাণবিক সংখ্যা 6। বাট কার্বনের আরো 2টা কি থাকে? আইসোটোপ থাকে, যে জায়গায় ভর সংখ্যা হয়ে যায় 13 আর ভর সংখ্যা হয়ে যায় 14। তাহলে তোমরা আমাকে বলো তো তোমাদের কি একটা কথা মনে আছে? সেটা হচ্ছে সবাই একটু একটা জিনিস বলো তো, যে একটা জিনিস কি মনে আছে সবার? যে যে কোনো পরমাণু স্টেবল অবস্থায় থাকতে চায় না। স্টেবল মানে কি? যে কোনো ধরনের বিক্রিয়া করবে না বা কোনো কিছু করবে না, এইভাবে থাকতে চায় একটা পরমাণু। তাহলে দেখো এই কার্বনগুলির আইসোটোপ, সবাই এইটা একটু খেয়াল করো তো, এই কার্বনগুলির আইসোটোপ বা এই কার্বনগুলি এর মতন হয়ে যেতে চায় না। কারণ কি? এদের দেখো তো ভর সংখ্যা তো বেশি। তাহলে এই কার্বনগুলি কি করবে? এই কার্বনের মতন হয়ে যেতে চাবে। কারণ কি? এদের ভর সংখ্যা বেশি আছে, ভর সংখ্যা কমাইতে যাবে। ভর সংখ্যা বেশি থেকে কি করবে? ভর সংখ্যা কমাইতে যাবে। তাহলে সবাই এটা একটু খেয়াল করো, এই পরিস্থিতিতে যখন এই আইসোটোপগুলি যখন এই অবস্থায় যাইতে চায়, ভর সংখ্যা যখন কমাইতে চায়, তখন এরা একটা শক্তি বের করে দিতে থাকে। এরা কি করতে থাকে? একটা শক্তি বের করে দিতে থাকে। দেখো কেন এই অবস্থায় যেতে চাই? কারণ যে কোনো পরমাণুর ধর্মই কি? তার স্থিতিশীল অবস্থা, যেটা সেই অবস্থায় থাকা। এই যে এটা কি? এটা তার স্থিতিশীল অবস্থা। কারণ যারা পোল পোল করতেছো আমাকে বলো, পোল দিয়ে কি হবে? পোল কোন পোল? বিদ্যুতের পোল কি হবে? মীর সামিনুর বলো, পোল দিয়ে কি হবে? সবাই একটু বলো তো যে পোল দিয়ে কি হবে? পোল লাগবে না, এই যে ক্লাসে খেয়াল করো এখন, ঠিক আছে? এই যে যারা এই যে ক্লাস না করে খালি পোল পোল করতেছো, তাদেরকে কিন্তু এই যে দেখো তোমাদের সামনে কোনো প্রোগ্রামে ডাকা হবে না। ক্লাসে মনোযোগ দাও। আর প্রিভিয়াস স্লাইডে আমরা যাব, আগে এইটা একটু বুঝে নাও। তাহলে এইটা একটু খেয়াল করো, ভেরি গুড, পোল লাগবে না, এটা একটু বোঝার চেষ্টা করো। দেখো তাহলে দেখো তো এই অবস্থায় যখন ফিরতে যাবে, এই কার্বনগুলি একটা শক্তি বের করে দিতে থাকে। একটা শক্তি বের করে দিতে থাকে কিনা বলো? আচ্ছা একটা পোল দিব, ক্লাসের লাস্টে পোল দিব, কোনো টেনশন নাই। এখন তাহলে ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করো, ক্লাসের লাস্টে পোল দিব, আমি কথা দিলাম। তাহলে এখন একটু খেয়াল করো। বর্ষা ভেরি গুড, ক্লাস করাচ্ছি আমি। সালাউদ্দিন ওকে। তাহলে এখন একটু খেয়াল করো, এই জায়গাটাই খেয়াল করো, দেখো পোল লাগবে না, ভেরি গুড আলনাহিয়ান। তাহলে এখন একটু খেয়াল করো যে কার্বনগুলি তাহলে কি করবে? আইসোটোপ থেকে স্থিতিশীল অবস্থায় ফিরে আসতে চাবে। তখন ও যে একটা শক্তি বের করে দিতে থাকে, এই শক্তিটা যেই বলের মাধ্যমে বের করে সেইটাকেই আমরা বলি কি? সেইটাকেই আমরা বলি দুর্বল নিউক্লিয় বল। এটাকে আমরা কি বলি? দুর্বল নিউক্লিয় বল। তাহলে দেখো ডেফিনেশনে কি বলা আছে, দেখো যে স্বল্প পাল্লার মানে কি? অল্প একটু জায়গার। স্বল্প পাল্লা মানে কি আমাকে বলো তো? যে একটা পরমাণুই তো ছোট, একটা পরমাণুই তো ছোট। তাহলে দেখো, আচ্ছা আরেকবার বুঝাবো, কোনো টেনশন নাই, আরেকবার খেয়াল করো। দেখো আগে বলো যে আইসোটোপ কি, এটা কি বুঝতে পারছো সবাই? ওকে আমি আরেকবার বুঝাচ্ছি আইসোটোপটা কি, এটা কি মনে আছে? যে এই কার্বনগুলির সবার দেখো তো পারমাণবিক সংখ্যা একই, বাট ভর সংখ্যা আলাদা। এই যে দেখো একজনের ভর 12, একজনের ভর 13, আরেকজনের ভর হচ্ছে 14। তাহলে আমরা এটাকে কি বলছিলাম? যে এই কার্বনটা স্থিতিশীল,
বাট এই কার্বনগুলি তখন এই যে অস্থিতিশীল কার্বন বা কার্বনের আইসোটোপ যাদের ভর সংখ্যা বেশি তারা বলতো কি করবে, স্থিতিশীল হইতে চাবে, অর্থাৎ কার্বনের এই পরিস্থিতি থেকে এই জায়গায় আসতে চাবে। বলো আসতে চাবে কিনা, এটা আমাকে একটু কমেন্টে জানাও যে এই অবস্থায় আসতে চাবে কিনা, বলো তো সবাই একটু কমেন্ট করে জানাও। ইসরাত জাবিন, নামিরা ইসরাত, তাজকিয়া আরবি, মারফি, ভেরি গুড। আমাকে বলো যে এই কার্বনের আইসোটোপ গুলিতে এই অবস্থায় ফিরতে যাবে, কারণ কি এরা অস্থিতিশীল থেকে স্থিতিশীল হইতে যাবে, অস্থিতিশীল থেকে স্থিতিশীল হইতে যাবে। কি হবে, অস্থিতিশীল থেকে স্থিতিশীল হতে যাবে। এখন এই স্থিতিশীল একা একাই তো আর হয়ে যাবে না, স্থিতিশীল হইতে হবে যখন, তখন এরা দেখো তখন এরা কি করে, দেখো এটা একটা জিনিস লিখলাম কি, বিটা রশ্মি নির্গমন করে। একটু দেখো কি করে, এই যে আইসোটোপগুলি, এই আইসোটোপগুলি যখন ভর সংখ্যা কমায় স্থিতিশীল হইতে চায়, তখন এরা বিটা রশ্মি নির্গমন করে। তখন কি করবে, বিটা রশ্মি নির্গমন করবে। অর্থাৎ দেখো আমরা আলোকে কি বলি, আলো এক প্রকার শক্তি না, আমাকে এটা বলো, আলো এক প্রকার শক্তি কিনা? আলো এক প্রকার শক্তি। তারপর আমরা কি বলি যে আলোক রশ্মি, তাহলে কি আমরা বলতে পারি যে রশ্মি বা আলোক রশ্মির সাথে শক্তি আসে, যেহেতু আলো শক্তি, তাহলে এই শক্তিটা আমাদের আসে কিভাবে, আলোক শক্তির মাধ্যমে। একইভাবে আমাকে বলো যে এ বেশি শক্তি বের করে দিতে চায়, কিভাবে বের করে দিচ্ছে, এই যে এটাকে আমরা বলতেছি বিটা রশ্মি। যেমন আমরা কি বলি আলোক শক্তি থেকে আসে কি আলোক রশ্মি, একইভাবে এই যে রশ্মি এইটাকে আমরা কি বলতেছি, জাস্ট নাম দিলাম, এটাকে আমরা কি নাম দিচ্ছি, এই যে এটাকে নাম দিচ্ছে বিটা। এই যে বি না, কিন্তু এটা কিন্তু বি না, এটা হচ্ছে এই যে বিটা, এটা হচ্ছে বিটা, আমরা এটাকে কি বলি বিটা। অর্থাৎ এই কার্বনটা বিটা রশ্মি বা বিটা রে নির্গমন করতে থাকে, অর্থাৎ শক্তি বের করে দিতে থাকে, অর্থাৎ এর ভিতর থেকে শক্তি বের করে দিতে থাকে। এটা কি বুঝতে পারছো, আমাকে বলো তো বিটা কি? বিটা মানে হচ্ছে আমরা যেমন হচ্ছে এই যে এই এ বি সি এইরকম লিখি, একইভাবে তোমার হচ্ছে আলফাবেট, ল্যাটিন আলফাবেট, এই যে আলফা বিটা, অর্থাৎ এই যে এই আলফাবেট গুলিকে আমরা ওই যে প্রকাশ করছি ওই যে ওইখানে বিটা, জাস্ট আমরা প্রকাশ করার জন্য নাম দিচ্ছি হচ্ছে বিটা রশ্মি, অর্থাৎ বিটা রশ্মি নির্গমন করতেছে। আচ্ছা, বিটা রশ্মি নির্গমন করতেছে এখান থেকে, সবাইকে এটা বুঝতে পারছো যে এই যে আমার কার্বন থেকে বিটা রশ্মি নির্গমন হচ্ছে, অর্থাৎ শক্তি বের হচ্ছে, এবং এই শক্তি বের হইতে আমাদের কি বল লাগে, আমাদের এই শক্তি বের হইতে আমাদের প্রয়োজন হয় দুর্বল নিউক্লিয় বল। এই শক্তি বের হইতে আমাদের প্রয়োজন হয় দুর্বল নিউক্লিয় বল। তাহলে দেখো এই যে আমাদের দুর্বল নিউক্লিয় বলটাকে তাহলে আমরা কি বলতেছি, নিউক্লিয়াসের মধ্যে মৌলিক কণার ভিতর দেখো নিউক্লিয়াসের অস্থিতিশীলতার উদ্ভব ঘটায়, তাকে নিউক্লিয় বল বলে, তাকে নিউক্লিয় বল বলে। সবাই আমাকে বলো তো এইটা একটু জানাই দাও যে এটা বুঝতে পারছো কিনা যে দুর্বল নিউক্লিয় বল কি, দুর্বল নিউক্লিয় বল কি। ওকে, তাহলে এটা যদি বুঝে থাকো তাহলে আমাদের লাস্ট একটুখানি টপিক বাকি, আমরা তাহলে সেইটাই চলে যাব। সবাই একটু কমেন্টে জানাই দাও তো এটা ক্লিয়ার কিনা, সবাই একটু এটা জানাই দাও এটা ক্লিয়ার কিনা, সবাই একটু এটা জানাই দাও তো এটা ক্লিয়ার কিনা। ওকে, ভেরি গুড। আর অফি সবাই বুঝতে পারছো আশা করি। আচ্ছা, তাহলে আমাদের লাস্ট যে টপিক সেইটাই আমরা একটু চলে যাই। দেখো এই দুইটা টপিক একদম ইজি, একদম ইজি। তাহলে এখন একটু খেয়াল করো তো যে আমরা এতক্ষণ পর্যন্ত কি দেখলাম, কি দেখলাম বলো তো, মৌলিক বল। সবাই একটু জানাও তো যে মৌলিক বল কয়টা, সবাই একটু জানাও তো মৌলিক বল কয়টা, সবাই একটু জানাও তো মৌলিক বল কয়টা। রিফা, অর্ক, আরো সবাই একটু জানাই দাও তো যে মৌলিক বল কয়টা। নাইমা ইসলাম, তারপর আব্দুল্লাহ আল আরিফ, লুবাবা, নার্গিস আক্তার, মোহাম্মদ কাইফ, আল মাহিবিন ফিরদৌস, সাদিয়া, প্রিয়ন্তী, সানজিদা, জান্নাতুল, আরিয়ান, জিনান, ভেরি গুড। মৌলিক বল 4টা। এখন একটু খেয়াল করো
আমরা এখন আরো বলের দুইটা প্রকারভেদ দেখব। একটাকে আমরা কি বলতেছি, একটাকে বলতেছি আমরা স্পর্শ বল, আর একটা হচ্ছে আমাদের অস্পর্শ বল। একটা হচ্ছে কি, একটা হচ্ছে আমাদের স্পর্শ বল আর একটা অস্পর্শ বল। তাহলে দেখো এতক্ষণ আমরা দেখলাম কি, এতক্ষণ আমরা দেখলাম মৌলিক বল চারটা: মহাকর্ষ বল, তাড়িৎচৌম্বক বল, সবল নিউক্লিয় বল, আর লাস্টেরটা হচ্ছে আমাদের দুর্বল নিউক্লিয় বল। তাহলে এখন আমরা যে দুইটা বল দেখব, এই দুইটা বল একদম ইজি। তাহলে দেখো এক নাম্বারটা কি, সবল স্পর্শ বল, আর একটা হচ্ছে অস্পর্শ বল। আমরা বলো স্পর্শ মানে তো বুঝি, স্পর্শ মানে তো বুঝি স্পর্শ, বা এইটাকে আমরা বলতে পারি কন্টাক্ট। কন্টাক্ট অর্থাৎ দেখো আমি যদি ধরো, আমি যদি হচ্ছে এই বস্তুটাকে, এই যে এইটাকে, আমি যদি এইটাকে সরায় নিতে চাই, আমাকে বলতো আমি এই বস্তুটার উপর বল মানে টাচ না করে, আমি যদি এইটার উপর টাচ না করে আমি যতই এইভাবে বল প্রয়োগ করে, এই যে দেখো যতক্ষণ পর্যন্ত টাচ না হয় এই বস্তুটাকে মুভ করবে বা এই বস্তুটাকে নড়বে, এই বস্তুটা কি সরে যাবে? দেখো তো এই বস্তুটা কি সরে যাবে বা নড়ে যাবে? আমাকে একটু বলো তো যে এই বস্তুটা কখনোই কিন্তু হবে না। তাহলে দেখো এই বস্তুটায় আমি যদি টাচ না করি এই বস্তুটা কিন্তু সরবেও না নড়বেও না। কেন? কারণ এই বস্তুটাকে আমি যখন এইভাবে টাচ করি তখন দেখো কি হচ্ছে, স্পর্শ হচ্ছে বা আমার বস্তুটার সাথে কন্টাক্ট হচ্ছে, বস্তুটার সাথে হচ্ছে আমার কন্টাক্ট হচ্ছে, তখন আমরা এটাকে বলি স্পর্শ বল। অর্থাৎ যেই বল প্রয়োগ করতে আমার স্পর্শ করতে হবে, যেই বল প্রয়োগ করতে আমার স্পর্শ করতে হবে তাকে আমরা কি বলবো? স্পর্শ বল। একদম সোজা, যেই বল প্রয়োগ করতে আমার স্পর্শ বা কন্টাক্ট করতে হবে তাকে আমরা বলি, তাকে আমরা কি বলবো? স্পর্শ বল। অর্থাৎ তুমি একটা বন্ধুকে টাচ না করে ওকে এইভাবে কখনো মারতে পারবা? আমাকে বলো তো, তুমি যতই যে তোমরা ছোটবেলায় ড্রাগন বল জি দেখছো, যে এইভাবে করে পাওয়ার দিতে পারবা কারোর গায়ে, এইভাবে করে বল প্রয়োগ করতে পারবা? বলতো এইভাবে যতই বল প্রয়োগ করো না কেন, যতই ভাবে ধাক্কা দাও না কেন, তুমি ওকে যতক্ষণ পর্যন্ত টাচ না করবা ততক্ষণ পর্যন্ত নড়বে? বলো ততক্ষণ পর্যন্ত কেউ নড়বে? আমরা কি এরকম সুপার হিরো হয়ে গেছি যে আমরা টাচ না করে এইভাবে বল প্রয়োগ করতে পারবো? বলো আমরা এইভাবে বল প্রয়োগ করতে পারবো কিনা কখনো? তোমার পাশের বন্ধুকে তুমি যদি একটু ধাক্কা দিতে চাও ওকে টাচ করতে হবে, ওর সাথে কন্টাক্ট করতে হবে, সেই ক্ষেত্রে আমরা বলটাকে কি বলবো? স্পর্শ বল। তাহলে দেখো স্পর্শ বলের উদাহরণ কি? ঘর্ষণ বল। অর্থাৎ একটা বস্তুকে তুমি যখন এই দিক থেকে নিয়ে যাও, এই আদিল মাহবুব লাথি দেয়া যাবে না, এই যে নুসরাত তোমরা তো দেখি দুষ্ট আছো, আমি বলতেছি ধাক্কা দেওয়ার কথা আর তোমরা লাথি মারতে চাচ্ছ, ওকে আরেকজন আবার পেন্সিল দিয়ে গুতা দিবে, তোমরা তো দেখে এক একজন ভায়োলেন্স ক্রিয়েট করবা, একজন লাথি দিতে চাও আরেকজন আবার পেন্সিল দিয়ে গুতা দিতে চাও, এইসব করলে হবে? তাহলে এখন একটু খেয়াল করো, দেখো দেখো এইসব ধাক্কা ধাক্কি গুতাগুতি করা যাবে না, সবাই একটু ক্লাসে মনোযোগ দাও। দেখো স্পর্শ বলটাকে আমরা কি বলতেছি? যেই সব বল প্রয়োগ করতে আমার স্পর্শ করতে হবে সেইটাকে আমরা বলতেছি স্পর্শ বল। দেখো তোমরা তো দেখি খুব ভায়োলেন্ট, এক একজন দেখি এক একজন বা এক এক ভাবে আঘাত করতে চাও তোমার বন্ধুকে, একজন আবার খাতা দিয়ে বাড়ি মারতে চাও, চর দিতে চাও, একজনও তো বলতেছো না না ভাই আমার বন্ধুকে মারবো না। সবাই কি সবার বন্ধুকে এইভাবে মারতে চাও? আরেকজন আবার কামড় দিতে চাও। এত ভায়োলেট হইলে কি হবে নাকি? আচ্ছা এই না এইসব করা যাবে না, এই যে একজন বলছে মারবো না, ওকে ভেরি গুড, বন্ধুকে মারা যাবে না, থাক বন্ধুকে আদর করে দিও। এই যে তোমরা যে কমেন্টে এইগুলি লিখতেছো তোমার বন্ধু দেখলে কি ভাববে? যে এক একজন এক এক ভাবে এক একজনের বন্ধুকে মারতে চাও। ওকে জান্নাতুল মাও বলছে মারামারির মাঝে নাই, ওকে আমরাও মারামারির মাঝে নাই। আমরা একটু পড়ালেখায় ব্যাক করি। দেখো স্পর্শ বলের ক্ষেত্রে, স্পর্শ বলের ক্ষেত্রে তাহলে আমরা কি করি? স্পর্শ বলের ক্ষেত্রে আমাদের সরাসরি কন্টাক্ট বা টাচ করার প্রয়োজন। তাহলে দেখো ঘর্ষণ বল মানে কি? ঘর্ষণ বল মানে হচ্ছে এই যে বস্তুটাকে তুমি যদি একটা সারফেসের উপর দিয়ে, অর্থাৎ ধরো আমি হাতের উপর দিয়ে নিয়ে যাইতে চাই, তাহলে দেখো তো এই ঘষে ঘষে যাওয়ার টাইমে, দেখো আমার হাতের উপর দিয়ে যাওয়ার টাইমে বস্তুটার সাথে আমার হাতের একটা ঘর্ষণ হচ্ছে। তাহলে দেখো তো এইটা কি টাচ যদি না হইতো তাহলে এই ঘর্ষণ বল কি হইতো? কখনো হইতো না। তাহলে ঘর্ষণ বলটাকে আমরা কি বলতে পারি? একটা স্পর্শ বল। অর্থাৎ ঘর্ষণ বলের ক্ষেত্রে কি হবে?
এই যে সংস্পর্শ প্রয়োজন, ঘর্ষণ বলের ক্ষেত্রে সংস্পর্শ প্রয়োজন। এরপরে আসো হচ্ছে টান বল। টান বল মানে কি, তুমি কোনো একটা বস্তুকে টানবা, আমি যতই এইভাবে টানি, আমার হাতে যদি দড়ি না থাকে বা কারোর সাথে যদি দড়িটা বাঁধা না থাকে, আমি যদি এখন এইভাবে টানতে থাকি, কেউ কি আসবে? দেখো তো আমি এই যে যতই টানি, কেউ কি আসতেছে? কারণ আমি তো কিছুর সাথে টাচই করে নাই, তাহলে আমি আসলে কাকে টানতেছি? তাহলে দেখো টান বলের ক্ষেত্রে টান বল আমরা কাকে বলবো? যখন কোনো একটা বস্তুকে আমরা কোনো একটা কিছু দিয়ে টেনে নিয়ে আসবো। এখন আবার বললো না যে বন্ধুকে দড়ি বেঁধে টেনে আনবা, ঠিক আছে? তাহলে দেখো টান বলো কি, টান বলো হচ্ছে একটা স্পর্শ বল। কারণ এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে বস্তুটার সাথে সরাসরি তোমার সংস্পর্শ থাকতেছে। তাহলে এই যে আমাদের আরেকটা এক্সাম্পল কি, ঘর্ষণ বল, টান বল। এবং লাস্টেরটা খেয়াল করো যে সংঘর্ষ, অর্থাৎ দুইটা বস্তু যদি এইভাবে গুতা খায় বা সংঘর্ষ হয়, আমাকে বলো টাচ না করলে দুইটা বস্তু এইভাবে আসতেছে, এদের মাঝখানে যদি ফাঁকা থেকে যায়, সংস্পর্শ যদি না হয়, তাহলে আমাকে বলো তো এই যে সংঘর্ষ হবে? সংঘর্ষ মানে কি, একজনের সাথে আরেকজন এই যে গুতা খাচ্ছে, এই যে সংঘর্ষ। তাহলে দেখো এদের মাঝখানে যদি ফাঁকা থাকে, তাহলে কি এটা সংঘর্ষ হবে? হবে না। তাহলে দেখো সংঘর্ষ বলের ক্ষেত্রেও বা সংঘর্ষ বলটাও একটা কি ধরনের বল? স্পর্শ বল। কারণ সংঘর্ষ মানে এই যে একজন যখন আরেকজনের সাথে ধাক্কা খাচ্ছে বা গুতা খাচ্ছে, তখন আলটিমেটলি কি হয়, টাচ করার প্রয়োজন হয়। তাহলে আমরা এটাকে কি বলি? স্পর্শ বল বলি। সবার কি এটা ক্লিয়ার? সবাই একটু জানাও তো যে স্পর্শ বল মানে বুঝতে পারছো কিনা? স্পর্শ বল কিন্তু একদম ইজি, যে যেসব বল প্রয়োগ করতে, যেসব বল প্রয়োগ করতে আমার সংস্পর্শ প্রয়োজন, তাকে আমরা বলি স্পর্শ বল। এরপর আসো আমাদের লাস্ট পার্ট, সেটা হচ্ছে অস্পর্শ বল। খেয়াল করো, দেখো এই যে এই বোতলটাকে, এখন একটু তাকায় দেখো, এই বোতলটাকে আমি যদি এখন ছেড়ে দেই, এই যে দেখো সবাই একটু খেয়াল করো তো, এই বোতলটাকে আমি যদি ছেড়ে দেই, খেয়াল করো দেখো এই যে বোতলটাকে আমি ছেড়ে দিচ্ছি, কি দেখতেছো? বোতলটা এই যে নিচে পড়ে যাচ্ছে না? আমাকে বলো এই, আমাকে সবাই একটু বলো তো, নিচ থেকে কেউ কি এইভাবে হাত দিয়ে ধরে নামাচ্ছে, নাকি আমি ছেড়ে দিলে একা একাই পড়ে যাচ্ছে? দেখো তো আমি যখন এই বোতলটাকে ছেড়ে দিচ্ছি, বোতলটা